ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই মহারাজদের। আজকে আমি তোমাদের যেটা শুরু করছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আলো অধ্যায়টা। ঠিক আছে, তো আমাদের আলো সম্বন্ধে ক্লাস 7-এ কম বেশি কিছু পড়ে এসেছি। যেমন ধরো আলোর প্রতিফলন, প্রতিসরণ, আলো বিষয়টা কি, এটা কি জিনিস, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, ধর্ম, এগুলো আমরা অটোমেটিক 7-এ পড়েছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রতিবিম্ব। এই যে শব্দটা বললাম প্রতিবিম্ব, কথা দেখো, এই শব্দটাতে কম বেশি সবারই কিছু না কিছু একটা ধারণা আছে। এই যে প্রতিবিম্ব কথাটা শুনতে তোমাদের মনের মধ্যে কিছু একটা ধারণা উপলব্ধি হয়েছে, কারণ এই শব্দটা সম্বন্ধে সচরাচর আমরা জানি। প্রতিবিম্ব জিনিসটা কি? ধরো আমি একটা সাধারণ বাস্তব অভিজ্ঞতা থেকে উদাহরণ দিচ্ছি। ধরো তুমি যখন কোনো একটা আয়নার কাছে দাঁড়িয়ে আছো, আয়নাতে তোমার একটা প্রতিচ্ছবি দেখা যায়। কিংবা তুমি ধরো একটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছো, সেই পুকুরের জলে তোমার একটা প্রতিচ্ছবি ওঠে। তাহলে এই যে আয়নার সামনে তুমি যেটা দেখতে পাচ্ছ বা পুকুরের জলে যেটা দেখতে পাচ্ছ, যে প্রতিচ্ছবিগুলো, এটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্ব। বোঝা গেছে বিষয়টা? তো প্রতিবিম্বের ধারণাটা কি? আয়নার সামনে দাঁড়ালে আয়নাতে আমি যেটা দেখতে পাচ্ছি, বা একটা পুকুরের জলের কাছে পুকুরের পাড়ে আমি দাঁড়ালে পুকুরের জলে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যখন হেঁটে যদি যাই পুকুরের জলেতে সেটা আমি দেখতে পাবো। তাহলে এই যে প্রতিচ্ছবিটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু আমাদের প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব পড়ার আগে তোমাদেরকে 2-4 কথা আগে একটু জানিয়ে দিই। কখন আমরা বস্তুকে দেখতে পাই, কখন একটা বস্তু আমাদের কাছে দৃশ্যমান হয়। ধরো কোনো একটা বস্তু থেকে আলোক রশ্মিগুলো সরাসরি যখন আমাদের চোখে আসছে, ধরো আমি এখানে দেখছি যে এই পাখাটা, তাই পাখাটাকে দেখতে পাচ্ছি কী করে, ওইখান থেকে আলোক রশ্মিটা সোজাসুজি আমাদের চোখে এসে পড়েছে। সেই কারণে আমি বস্তুটাকে খুব সহজেই দেখতে পাচ্ছি। এরপর ধরো আমি বললাম একটা দর্পণের সামনে আমি দাঁড়িয়ে আছি। তাহলে একটা দর্পণের সামনে যখন আমি দাঁড়িয়ে আছি, তখন কিন্তু আলোক রশ্মিটা দর্পণে প্রতিফলিত হয়ে আমার চোখে এসে পড়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে কি ঘটনাটা বললাম, যে কোনো একটা বস্তু থেকে যখন আলোক রশ্মিটা সরাসরি আমাদের চোখে এসে পড়লো, তখন আমি বস্তুটাকে তার যেটা প্রকৃত অবস্থান সেখানেই দেখতে পেলাম। কিন্তু যখন দর্পণের ক্ষেত্রে দেখছি, দর্পণের সামনে যখন দাঁড়িয়ে আছি, তখন আলোক রশ্মিটা দর্পণে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছেছে। সেক্ষেত্রে কিন্তু দর্পণে আমরা দেখতে পাবো প্রতিবিম্ব। কি বলুন, বোঝা গেছে? এখন আবার ধরো কোনো একটা বস্তু থেকে আলোক রশ্মি সরাসরি আমাদের চোখে না এসে দুটো ঘটনা ঘটতে পারে। কি কি? যে দুটো শব্দ বলবো, একটা হচ্ছে প্রতিফলন আর একটা হচ্ছে প্রতিসরণ। তাহলে কি বললাম, বোঝা গেছে? কোনো একটা বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে সরাসরি না এসে দুটো ঘটনার মাধ্যমে আমাদের কাছে আসে। একটা হচ্ছে প্রতিফলন আর একটা প্রতিসরণ। এই দুটোর মাধ্যমে, প্রতিফলন আর প্রতিসরণের মাধ্যমে আমাদের চোখে এসে প্রবেশ করার ফলে আমরা বস্তুটাকে দেখতে পাই। তখন মনে হয় বস্তুটা কিন্তু তার আগের অবস্থানে নেই। সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যখন কোনো একটা বস্তু থেকে আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরণের পর আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, তখন আমরা বস্তুটিকে দেখতে পাই, কিন্তু তখন মনে হবে বস্তুটা কিন্তু আগের অবস্থানে নেই। সাপোজ আমি একটা উদাহরণ বলছি, দেখো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, দেখবে তোমরা নিজেরা বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে আছো, আয়নাতে তুমি যেটা দেখছো তোমার মনে হবে আমি যেন আয়নাটার পিছনে আছি, তাই তো? হ্যাঁ কি না? ঠিক, এটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু আদৌ কি আমি আয়নাটার পিছনে দাঁড়িয়ে আছি? তুমি তো দেখছো আমি আয়নার সামনেই দাঁড়িয়ে আছি। তাহলে এই যে ঘটনাটা, তাহলে এখানে কি হচ্ছে,
তুমি যখন আয়নায় সামনে দাঁড়িয়ে আছো তোমার মনে হচ্ছে আমি যেন আয়নার পিছনে আছি, কিন্তু তুমি প্রকৃতপক্ষে আছো আয়নাটার সামনে। তাহলে এই যে ব্যাপারটা প্রতিবিম্বের ধারণাটা বোঝা গেল বিষয়টা। এরপর আমি এটা মূল বিষয়ভিত্তিকে চলে আসি। তাহলে আমি এতক্ষণ যে প্রতিবিম্বের ধারণাটা দিলাম সেটাকে আমি যদি একটা সংজ্ঞার আকারে প্রকাশ করি কী বলবো, তা প্রতিবিম্বটাকে সংজ্ঞার আকারে বলবো। দেখো সংজ্ঞাটা আমি লিখছি। আচ্ছা, লেখার আগে আমি একটা কথা বলি, সংজ্ঞাটা আমি মুখে বলি। দেখো মূল যে বিষয়বস্তুটাকে আমি বলছি কি না, কোনো একটা বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, আলোক রশ্মি গুচ্ছ কথাটা কেন বলছি, আলোক রশ্মি গুচ্ছ এই আলোক রশ্মি গুচ্ছ না, অনেকগুলো আলোক রশ্মিকে একসঙ্গে আমরা বলবো আলোক রশ্মি গুচ্ছ। বুঝা গেছে? তাহলে কোন একটা বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর, অর্থাৎ দুটো ঘটনা ঘটছে। আমি প্রথমেই বলেছি দুটো ঘটনা ঘটবে, প্রতিফলন বা প্রতিসরণের পর দুটি ঘটনা ঘটতে পারে। হয় তারা এসে একটা বিন্দুতে মিলিত হবে, অথবা ওই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হবে, অর্থাৎ অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে কি বললাম, আবার আমি বলছি, কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর কোন একটা বিন্দুতে এসে অপর একটা বিন্দু, অর্থাৎ দ্বিতীয় কোনো একটা বিন্দুতে এসে মিলিত হবে, অথবা মনে হবে যেন দ্বিতীয় বিন্দুটায় মিলিত না হয়ে সেখান থেকে ছড়িয়ে যাচ্ছে, অপসৃত হচ্ছে, অর্থাৎ অপসারিত হচ্ছে, অর্থাৎ চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর আমরা প্রতিবিম্ব বলব। তা দেখো আমি এটাকে সংজ্ঞাটা লিখছি। আমি যদি প্রতিবিম্বের সংজ্ঞাটাকে লিখি, কি হচ্ছে, কোন বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর অপর কোন একটি দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, বা ওই দ্বিতীয় বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে দেখো আমি যেটা বললাম, কোন একটা বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, অর্থাৎ একটা আলোক রশ্মি কিন্তু আসবে, সেক্ষেত্রে একটা বিন্দু থেকে প্রচুর প্রচুর আলোক রশ্মি বেরোয়। তবে আমরা যখন ছবি আঁকবো তখন অনেক কিছু আলোক রশ্মি দেওয়ার দরকার নেই, 2-3টে আলোক রশ্মি দিয়ে বোঝালেই আমাদের হবে। আগত আলোক রশ্মি গুচ্ছ দুটো ঘটনা করতে পারে, কি বললাম, প্রতিফলন হতে পারে, আদারওয়াইজ প্রতিসরণ হতে পারে। যেমন বুঝে গেছে, প্রতিফলন বা প্রতিসরণের পর অপর একটা বিন্দুতে দ্বিতীয় অপর একটা বিন্দুতে এসে মিলিত হবে, সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটছে। কি হয়, একটি বিন্দুতে মিলিত হয়, হয় মিলিত হচ্ছে, নতুবা ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়।
কি বলবো, বোঝা গেছে? তাহলে হয় একটা বিন্দুতে এসে মিলিত হবে, কিংবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে বলে মনে হবে, তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে আমরা বলবো প্রথম বিন্দুটার প্রতিবিম্ব। তাহলে এই যে এখানে আমাদের দুটো ঘটনা ঘটলো, দেখতে পাচ্ছ, একটা হয় মিলিত হবে, না হলে মিলিত না হয়ে অপর একটা বিন্দু থেকে ছড়িয়ে যাবে। এইটার উপর ভিত্তি করে আমরা প্রতিবিম্বকে দুটো ভাগে ভাগ করতে পারি। কেবল বোঝা গেছে? তোমরা এই সংজ্ঞাটা নোট ডাউন করে রাখবে। এখন দেখো, আমরা প্রতিবিম্বকে ভাগ করছি দুটো ভাগে। প্রতিবিম্বকে আমরা ভাগ করছি দু রকম। একটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, আর একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। একটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, আর একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। দেখো, যেটাকে আমরা বাস্তব প্রতিবিম্ব বলছি, এইটার আর একটা নাম আছে যেটাকে বলা হয় সদ্বিম্ব। আর যেটাকে আমরা অবাস্তব প্রতিবিম্ব বলছি, এর আর একটা নাম হচ্ছে অসৎ প্রতিবিম্ব। আমরা প্রতিবিম্বের সংজ্ঞাতে বলেছিলাম দুটো ঘটনা ঘটেছে, হয় কি বিন্দুগুলো এসে একটা জায়গায় মিলিত হবে, না হলে একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হবে। তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো, তার উপরেই এই দুটো আমি নামকরণ করেছি। যে ক্ষেত্রে আলোকরশ্মিগুলো এসে একটা বিন্দুতে মিলিত হবে, সেইটিকে বলবো আমরা বাস্তব প্রতিবিম্ব বা সদ্বিম্ব। আর যে ক্ষেত্রে রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত না হয়ে দ্বিতীয় একটি বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হবে, অর্থাৎ অপসৃত হচ্ছে বলে মনে হবে, তখন সেই দ্বিতীয় বিন্দুটাকে আমরা বলছি অসদ্বিম্ব। তাহলে আমরা একটা ছবির সাহায্যে দেখে নিয়ে যাই কিভাবে সদ্বিম্বটা ঘটছে আর কিভাবে অসদ্বিম্বটা ঘটছে। দেখো, আমি এটা বলছি, এখানে আমি ছবিটা আমি এখানে একটা লেন্স এঁকেছি, ঠিক আছে? এটা একটা লেন্স, এটা হচ্ছে লেন্সের প্রধান। আমি এখানে একটা বস্তু রেখেছি, এই বস্তুটার নাম লিখেছি পি কিউ। ওকে, এই বস্তুটার নাম হচ্ছে পি কিউ। এখন পি থেকে একটা রশ্মি এদিকে আসছে, আর একটা রশ্মি এদিকে আসছে। আমি দুটো রশ্মি এখানে দেখাচ্ছি, কি বলুন? তাহলে পি থেকে একটা রশ্মি এসেছে, আর এই একটা রশ্মি এসেছে। তা লেন্সের মধ্যে কি ঘটনা ঘটবে? প্রতিফলন হবে না প্রতিসরণ হবে? লেন্সের মধ্যে আলোর প্রতিসরণ হবে। তাহলে প্রতিসরণের পর ই এসে এইভাবে গেল, আর এই রশ্মিটা এইভাবে গেল, এই জায়গাটায় ছেদ করলো, এখান থেকে একটা প্রতিবিম্ব তৈরি হলো। এই যে ছবিটা, এটা হচ্ছে আমাদের বস্তুটা ছিল পি কিউ, এখানে তার প্রতিবিম্বটা সৃষ্টি হয়েছে, এটার নাম দিচ্ছি পি ডট কিউ ডট। বুঝা গেছে? তাহলে এখানে কি হলো? দেখো, আলোক রশ্মিগুলো একটা বিন্দু থেকে এসেছে। আমি সংজ্ঞায় কি বলেছিলাম? যে কোনো একটা বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুলো প্রতিফলন বা প্রতিসরণের পর, তাহলে এক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে? প্রতিসরণ ঘটেছে। প্রতিসরণের পর অপর একটা দ্বিতীয় একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। এই বিন্দুটাকে এর হচ্ছে প্রতিবিম্ব, সদ্বিম্ব। তাহলে এখানে এই বস্তুটা ছিল, তার সদ্বিম্ব তৈরি হয়েছে এটা। তাহলে দেখো, একটা জিনিস মনে রাখবে, আলোক রশ্মি আঁকতে গেলে কিন্তু মাস্ট অ্যারোর চিহ্ন অবশ্যই, এটা আমি এখানে লিখে দিচ্ছি। অবশ্যই অ্যারোর চিহ্নটা অবশ্যই থাকতে হবে, যেমন বুঝা গেছে? তাহলে এক্ষেত্রে আলোক রশ্মিটা কিন্তু মিলিত হবে, তাই এটা আমি সদ্বিম্ব বলছি। অসদ্বিম্বের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এটা একটু উত্তর লেন্স নিয়েছি, এটা হচ্ছে প্রধান অক্ষ, আমি এখানে একটি বস্তু রেখেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছি বস্তু রেখেছি, এখান থেকে আলোক রশ্মি একটা এইভাবে এসছে, আর একটা আলোক রশ্মি এইভাবে এসছে।
এই আলোক রশ্মিটা এর মধ্যে কি করছে, প্রতিসরণ করছে, এইদিকে চলে গেল, এই আলোক রশ্মিটা এইভাবে চলে গেল। তাহলে দেখো এক্ষেত্রে আমি যে প্রতিবিম্বের সঙ্গে বলেছিলাম, হয় একটা বিন্দুতে মিলিত হবে, না হলে একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ অপসৃত হচ্ছে বলে মনে হবে। প্রথমটায় তো দেখলাম একটা বিন্দুতে মিলিত হলো, এখানে তো আলোক রশ্মি মিলিত হয়নি, হয়েছে কি তোমরা বলো, ছবিটা হয়নি। তাহলে কি করবো, এক্ষেত্রে আমাদের যে রশ্মিগুলো পাচ্ছি সেই রশ্মিগুলোকে বিপরীত দিকে জোর করে বাড়িয়ে দিতে হবে কাল্পনিকভাবে, ঠিক আছে। তাহলে এদেরকে যদি আমি বাড়িয়ে দিই, কি ঘটনা ঘটছে দেখো, এই রশ্মিটাকে বাড়িয়ে দিলাম, এখানটায় বাড়ানোর ফলে মিলিত হলো, তখন এই জায়গা থেকে কিন্তু তার প্রতিবিম্বটা তৈরি হয়েছে, বুঝা গেছে। তাহলে এটার নাম দিচ্ছি পি কিউ, এটার ক্ষেত্রে হচ্ছে পি ডট কিউ ডট। তাহলে এই যে ছবিটা এঁকেছি এইটা হচ্ছে কি সদ্বিম্ব, এর ক্ষেত্রে যে ছবিটা হলো এটা হচ্ছে আমাদের অসদ্বিম্ব, বুঝা গেছে। কেন এটা অসদ্বিম্ব, না এখানে আলোক রশ্মি মিলিত হয়নি, তাদেরকে বিপরীত দিকে বাড়িয়ে দেওয়ার ফলে একটা বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ মনে হচ্ছে কি আমরা যদি এখানে দেখি মনে হচ্ছে ওই বিন্দু থেকে আলোক রশ্মিটা ছড়িয়ে গেছে, বুঝা গেল। দেখো এই ছবিটার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য দুটোর ক্ষেত্রে আমি দেখব, এর ক্ষেত্রে ছবিটা এইভাবে ছিল, এইটার ক্ষেত্রে কি ঘটে গেছে, ই তো ছিল এইভাবে সোজা, আর এর ক্ষেত্রে এটা এইভাবে ছিল, এর ক্ষেত্রে আমরা দেখছি এইভাবে উল্টে গেছে, এইটার ক্ষেত্রে এইভাবে ছিল সে অনেক বড় হয়ে গেছে কিন্তু সোজা হয়ে গেছে, তাহলে এই যেটা উল্টে গেছে উপরটা নিচে, নিচেটা উপরে, এইরকম যদি উল্টে যায় সেটাকে আলোকে আমাদের বিজ্ঞানের ভাষায় নাম বলা হয় অবশিষ্ট, আর যদি কোনো ছবি সোজা থাকে তখন সেটাকে বলবো সমশীর্ষ, বুঝা গেছে। তাহলে এর ক্ষেত্রে যদি উল্টো হয়, প্রতিবিম্বটা উল্টো, উল্টোটাকে আমরা বলছি অবশিষ্ট, আর যখন সোজা থাকছে সেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সমশীর্ষ, বোঝা গেল। তাহলে বলো তো, আমি একটু যদি কোশ্চেন করি, এই যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এই যে এত সব ঘটনা ঘটলো, আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণ হচ্ছে, হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে কিংবা অন্য ক্ষেত্রে একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, এই প্রতিবিম্ব গঠনের জন্য দায়ী প্রধানত কারা, কোন ধর্মদূত দায়ী আলোর প্রতিবিম্ব তৈরি হতে গেলে? আমি সংজ্ঞাতেই বলেছি কি না, হয় প্রতিফলন হচ্ছে নতুবা প্রতিসরণ হবে। তাহলে প্রতিবিম্ব সৃষ্টির কারণ হিসাবে আমি দুটো বলতে পারি, একটা প্রতিফলন আর একটা প্রতিসরণ। ওটা লিখে নেব, এই ছবিটা তোমরা লিখবে, বুঝবে। দেখো আমি বলতে পারি প্রতিবিম্ব সৃষ্টির কারণ মূলত দুটো, একটা কি আমরা বলতে পারি আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন, আর 2 নম্বর হিসেবে বলতে পারি আলোর প্রতিসরণ, বুঝা গেছে। একটা বলতে পারি আলোর প্রতিফলন আর একটা আলোর প্রতিসরণ। আচ্ছা দেখো, আমরা যে প্রথমে যে প্রতিবিম্বের দুটো ভাগ দেখলাম, সদ্বিম্ব অসদ্বিম্ব, তো এগুলো কোনটা কোন ক্ষেত্রে গঠিত হয় একটু দেখে নিয়ে যাক। সদ্বিম্ব, যেটা সদ্বিম্ব দেখেছি, এই সদ্বিম্বটা সাধারণত হয় উত্তল লেন্সের ক্ষেত্রে আর হয় তোমার অবতল দর্পণের ক্ষেত্রে। কি বললাম বোঝা যাচ্ছে? উত্তল লেন্স এটা ঘটে
উত্তল লেন্সে, আর একটা হচ্ছে অবতল দর্পণ। সবসময় মনে রাখবে এই দুটো ক্ষেত্রে কিন্তু লেন্স হচ্ছে, দর্পণ হচ্ছে। যেটা মনে রাখতে হবে, লেন্স আর দর্পণের কাজ কিন্তু পুরো আলাদা আলাদা, উল্টো। লেন্স যা করে দর্পণের ক্ষেত্রে ঠিক তার উল্টো ঘটনা। ওকে, এবার দেখবো অসৎবিম্ব তাহলে কথা করে গঠিত। এটা তো আমরা সৎবিম্বের ক্ষেত্রে দেখবো। অসৎবিম্ব এটা কিন্তু অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু অসৎবিম্ব আমরা পেয়ে থাকি। যেমন ধরো সমতল দর্পণের ক্ষেত্রে প্রথমত বলতে পারি সমতল দর্পণ, দ্বিতীয়ত আমরা বলতে পারি উত্তল লেন্সের ক্ষেত্রেও হয়, আবার অবতল লেন্সের ক্ষেত্রেও ঘটে। উত্তল লেন্সের ক্ষেত্রে ঘটে। 3 নম্বর অবতল লেন্সের ক্ষেত্রেও। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা তো সৎবিম্ব অসৎবিম্ব করলাম। তাহলে আমরা যদি বলি এই সৎবিম্ব অসৎবিম্বের মধ্যে পার্থক্য নির্ণয় করব, তাহলে আমরা যে সংজ্ঞাগুলো পেয়েছি সেইগুলো থেকে আমরা পার্থক্য কিন্তু পয়েন্ট আকারে উল্লেখ করতে পারি। যেমন দেখো আমি এখানে পার্থক্যটা পয়েন্ট আকারে লিখছি। আমরা এতক্ষণ যা পড়েছি সেগুলো থেকে বিষয়বস্তু দিয়ে আমরা পার্থক্য লিখি। তাহলে একটা ঘর হচ্ছে সৎবিম্ব, আর একটা হচ্ছে অসৎবিম্ব। তাহলে প্রথম আমরা মূল বিষয় হিসেবে সংজ্ঞাটাকে লিখতে পারি। তাই আমরা যদি এখানে বিষয় লিখি, আমরা যেমন বিষয়টা লিখি, তাহলে প্রথম আমরা বলতে পারি সংজ্ঞা। সংজ্ঞাতে কি বলবো না, কোন বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যখন অপর একটি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে বলবো প্রথম বিন্দুর সৎবিম্ব। মিলিত হচ্ছে ক্ষেত্রে। অসৎবিম্বের ক্ষেত্রে কি বলবো না, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর মিলিত না হয়ে অপর কোনো দ্বিতীয় বিন্দু থেকে অপসৃত হচ্ছে। অপসৃত হচ্ছে মানে কি, একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। এই একটা বিন্দু আছে, সেখান থেকে আলোগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে বলছি অসৎবিম্ব। এরপর দেখো আমরা সৎবিম্বের ক্ষেত্রে একটা পর্দায় ফেলার ব্যাপার আছে। পর্দায় সৎবিম্বটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি, এমনকি পর্দাতেও ফেলা যায়। এটাকে চোখে দেখা যায় এবং পর্দাতেও ফেলা যায়। অসৎবিম্বের ক্ষেত্রে কি হয়, চোখে দেখা যায় বাট পর্দায় ফেলা যায় না। ওকে, আরেকটা দেখো, আমরা যে সৎবিম্ব অসৎবিম্বের যে ছবিগুলো করেছিলাম সেখানে আমি দেখেছি সৎবিম্বের ক্ষেত্রে কিন্তু বস্তুটা কি হয়েছে, উল্টে গেছিল। যেটা আমি কথাটা বলছিলাম বিজ্ঞানের ভাষায় কি, অবশীর্ষ। কিন্তু অসৎবিম্বের ক্ষেত্রে কি হয়, সমশীর্ষ, বস্তুটা সোজাই থাকে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সমশীর্ষ না অবশীর্ষ, এই একটা সমশীর্ষ না অবশীর্ষ, প্রতিবিম্বের ধরনটা কেমন হবে। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, সৎবিম্বের ক্ষেত্রে উল্টে যাচ্ছে, অর্থাৎ এর ক্ষেত্রে যে প্রতিবিম্বটা পাবো সেটা হচ্ছে অবশীর্ষ, আর এর ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমশীর্ষ। বুঝে গেছে? তাহলে আমাদের প্রতিবিম্ব কি হলো, প্রতিবিম্বের কারণ কি কি কারণে প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে, প্রতিবিম্বকে কত রকম ভাগে ভাগ করা যায়, তাদের সংজ্ঞা, কোন কোন ক্ষেত্রে প্রতিবিম্বগুলো, কোন প্রতিবিম্ব কোন ক্ষেত্রে দেখা যায়, এগুলো আমরা আলোচনা করব। এরপর আমি একটা তোমাদের সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যেমন ধরো আমরা তো বললাম উত্তল লেন্সের সাহায্যে বস্তুর প্রতিবিম্ব সৎবিম্ব গঠিত হয়। উত্তল লেন্সের সাহায্যে বস্তুর সৎবিম্ব গঠিত হয়, সেটা আমরা হাতে নাতে পরীক্ষা করে দেখব। চলুন, বুঝা গেছে? সেটা আমরা হাতে নাতে একটা পরীক্ষা করে দেখব। কীরকম, তার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে উত্তল লেন্স।
উত্তর লেন্স হিসেবে আমরা যেটা নেবো আতস কাঁচ। তোমাদেরকে দেখাচ্ছি আতস কাঁচটাকে। দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি আতস কাঁচ। এর মধ্যে যে লেন্সটা আছে এটা হচ্ছে উত্তর লেন্স। উত্তর লেন্স হিসেবে আমরা এখানে আতস কাঁচ নিয়েছি। তো মনে করো প্রচণ্ড রোদ উঠেছে, রোদ্দুরেতে তুমি একটা সাদা কাগজ এখানে রাখলে, রোদ্দুরেতে একটা সাদা কাগজ রাখলে, যেরকম একটি আতস কাঁচ নিলে, আতস কাঁচটাকে ওই সাদা কাগজ থেকে আস্তে আস্তে করে উপর দিকে এমনি করে তুলতে লাগবে। এভাবে আতস কাঁচটাকে তুলতে লাগবে। কি বলবো বুঝে? কতক্ষণ তুলবো, তুলে তুলতে উপরে চলে গেলে হবে না। একটু করে তুলবো নামাবো, এইভাবে করবো যতক্ষণ না ওই সাদা কাগজের উপর কোনো একটা স্পট না আসছে। যখন স্পট একটা চলে আসবে তখনই আমরা সেই জায়গাতে আতস কাঁচটাকে স্থিরভাবে রেখে দেবো। কী বলবো, বোঝাতে পারলাম না বললাম? তাহলে একটা রোদ্দুরেতে একটা সাদা কাগজ রাখা হয়েছে, একটা আতস কাঁচ নেওয়া হয়েছে। আতস কাঁচটাকে ওই সাদা কাগজ থেকে কিছুটা উপর দিয়ে ওঠানো নামানো করছি। দেখবো যতক্ষণ না পর্যন্ত কাগজটার উপর কোনো একটা স্পট, দাগ যতক্ষণ না আসবে ততক্ষণ ওঠানামা করবো। কারণ ওঠানামা করছি মানে সেটাকে অ্যাডজাস্ট করছি। দেখা যাবে এবার ওঠানামা করতে করতে হঠাৎ দেবো কাগজটার উপরে গোল চাকতির মতো অংশ দেখা গেছে। অবাক ব্যাপার। প্রশ্ন আসতে পারে তোমাদের মধ্যে যে স্যার ওখানে ওই চাকতির মতো অংশটা কোথা থেকে এলো? ইন্টারেস্টিং। তাহলে বলতে পারবে কেউ ওই চাকতির মতো অংশটা অ্যাকচুয়ালি কি? সূর্যের প্রতিবিম্ব। আমরা যে আলোটা পাচ্ছি, আমরা রোদ্দুরে রেখেছি, মানে উপরে কি আছে? সূর্য। তা ঘটনাটা কেমন ঘটছে দেখো, আমি যদি সেটাকে ছবির সাহায্যে দেখাই, ধরো এটি একটি আতস কাঁচ, ঠিক আছে? তো আমি দেখা হয়েছে এইভাবে, এটাকে এইভাবে রেখেছি, এই যে এইভাবে। তাহলে কি হচ্ছে, উপর থেকে সূর্যের রশ্মিগুলো, আলোর রশ্মিগুলো এইভাবে এসে পড়ছে, সমান্তরালভাবে পড়েছে, আপতিত হয়েছে। হওয়ার পর লেন্সের মধ্যে কি হবে আমি বলেছি, প্রতিসরণ ঘটবে। লেন্সের মধ্যে আলোর প্রতিসরণ ঘটবে, অর্থাৎ আলোর রশ্মিগুলো এসে একটা বিন্দুতে নিচে মিলিত হবে, দিয়ে নিচের একটা চাকতির মতো অংশের সৃষ্টি হবে। সেটা অ্যাকচুয়ালি কি, উপরে যে সূর্যটা আছে তারই প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে দেখো এভাবে আলোর রশ্মি আসছে, এভাবে আলোর রশ্মি এসেছে। আমি তিনটা আলোর রশ্মি দেখেছি। দেখা যাবে এখানে যে কাগজটা রাখা আছে এর ক্ষেত্রে এইভাব এসে একটা বিন্দুতে এসে গোল এখানে একটা চাকতির মতো অংশের সৃষ্টি করে ফেলেছে। কি হলো বোঝা যাচ্ছে? তাহলে এই যে গোল কালো একটা চাকতির মতো অংশ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সূর্যের প্রতিবিম্ব। তাহলে আমরা কি দেখলাম উত্তর লেন্সের সাহায্যে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়। এবার আমরা দেখব দর্পণ। এটা আমরা সবাই জানি, আয়নার সামনে, সবারই বাড়িতে আয়না আছে, আয়নার সামনে দাঁড়ালে কী ঘটনা ঘটে এটা সম্বন্ধে আমাদের ধারণা আছে, কিন্তু ঘটনাটা কি ঘটে অ্যাকচুয়ালি সেটা আমরা দেখব। অর্থাৎ সমতল দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়। দেখো সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন। আমি একটা ছবিতে এঁকে ফেলছি, দেখো দিয়ে আমি প্রত্যেকটা বুঝাচ্ছি কীভাবে ঘটনাটা ঘটে। এটা একটি সমতল দর্পণ। আমি এই দর্পণের সামনে একটা বিন্দু নিয়েছি বা একটা বস্তু রাখা হয়েছে এ। তাহলে এ থেকে আলো বেরোচ্ছে, আলোক রশ্মি নির্গত হচ্ছে, অনেক আলোক রশ্মি নির্গত হচ্ছে। আমি এখানে তিনটে আলোক রশ্মিকে ধরব, কারণ একটা বস্তু থেকে বা বিন্দু থেকে প্রচুর প্রচুর সঙ্গে অসংখ্য আলোক রশ্মি বেরোয়। সেটা আমরা যদি একটা ছবিতে, খাতাতে ছবির সাহায্যে দেখাই সেটা অনেক ঘিঞ্জি হয়ে যাবে, সেই জন্য আমরা কিছু আলোক রশ্মিতে দেখাচ্ছি। তাহলে এখান থেকে একটি আলোক রশ্মি লম্বভাবে এসে
দর্পণের উপর পড়েছে। আমি দর্পণটার নাম দিচ্ছি এম নট। তাহলে এ থেকে একটা আলোক রশ্মি এসে এখানে ধরো বি বিন্দুতে পড়েছে, এটা বি বিন্দু, ওকে, লম্বভাবে এখানে এসে পড়েছে মানে এটা আপতিত হয়েছে। তোমরা জানো এগুলো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিসিদ্ধ রশ্মি ক্লাস 7 ছিল। যে রশ্মিটা এসে পড়বে সেটা আপতিত রশ্মি, যেটা পুনরায় ফিরে যাবে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর যেটা বিভেদ দল ভেদ করে চলে যাবে সেটা প্রতিসিদ্ধ রশ্মি। তাহলে এই তলটার উপর এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি এসে বি বিন্দুতে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে সে কারণে এর প্রতিফলিত হবে লম্বভাবে, তখন কি হবে, বি এ পথে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যাবে। এই জায়গাটা বুঝা যাচ্ছে। তাহলে এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি এ বি পথে বি বিন্দুতে এসে আপতিত হয়েছে লম্বভাবে। যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে তাই বি বিন্দু থেকে ঠিক লম্বভাবে এই প্রতিফলিত হয়ে আবার বি এর পথে ফিরে গেছে। প্রথমে এসেছিল এ বি পথে, কারণ এ থেকে বি প্রথমে এসেছিল এ বি পথে, তারপর একটা গেছে বি এ পথে। বুঝা গেছে? এবার তাহলে এটা একটা রশ্মি হলো। এটা ছাড়াও আরো একটা রশ্মি এ বিন্দু থেকে এসে এখানে সি বিন্দুতে পড়েছে, আর একটা রশ্মি এখানে এসে এরকম ডি বিন্দুতে পড়েছে। ভালো, তাহলে এ বিন্দু থেকে আর একটা রশ্মি এসি দর্পণের উপর আপতিত হয়েছে, আর এডি রশ্মিটা এও কিন্তু ডি বিন্দুতে এসে আপতিত হয়েছে। অর্থাৎ এদের তাহলে প্রতিফলন ই প্রতিফলিত হয়ে এই পথে ফিরে গেল, ই প্রতিফলিত হয়ে এই পথে ফিরে গেল। তাহলে কি ঘটনা? তাহলে এ বিন্দু থেকে একটা রশ্মি সি বিন্দুতে এসে এসি পথে এসে আপতিত হয়েছে, হওয়ার পর সি পথে সে প্রতিফলিত হয়ে ফিরে গেছে। আবার এডি একটি আলোক রশ্মি যেটা ডি বিন্দুতে এসে আপতিত হওয়ার পর ডিএফ পথে সে প্রতিফলিত হয়ে ফিরে গেছে। এখানটায় আমরা চোখ দেখেছি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি চোখ রাখি কি দেখবো, এটা একটা ব্যাপার। দেখো, আমাদের চোখ কিন্তু বাঁকা পথ অনুসরণ করতে পারে না, অর্থাৎ বেঁকে দেখতে পারে না। আলোক রশ্মি সহজে তার বাঁকা পথ অনুসরণ করে চোখ দেখতে পারবে না। চোখ কি করবে? সোজাসুজি যে রশ্মি আসছে সেটাকে দেখবে। তাহলে কি করবে? এখানে এটাকে যদি উল্টো দিকে বাড়াই, প্রত্যেকটা উল্টো দিকে আমি বর্ধিত করছি। দেখো, এই যে প্রতিফলিত রশ্মিটা এখানে এদিকে বর্ধিত করা হয়েছে, সি রশ্মিটাকে বর্ধিত করেছে, ডি এর রশ্মিটাকে বর্ধিত করেছে, করার ফলে তারা একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেই বিন্দুটা হচ্ছে এ ডট। তাহলে আমরা প্রথমেই বলেছি যে আমাদের চোখ বাঁকা পথ অনুসরণ করতে পারে না, সেই জন্য সে কি হয়েছে না সোজা যে এই বিন্দুতে মিলিত হয়ে গেছে। অর্থাৎ আমি কাল্পনিকভাবে বাড়িয়ে দিয়েছি। সেক্ষেত্রে মনে হচ্ছে যেন রশ্মিগুলো দেখো এডট বিন্দু থেকে সোজা এখানে এসছে, এডট বিন্দু থেকে সোজা এসে আমাদের চোখে পড়ছে। তখন এই যে এডট বিন্দুটায় কিন্তু এই যে বস্তুটা তার প্রতিবিম্ব পাওয়া গেছে, অর্থাৎ এর প্রকৃত অবস্থা এখানে চলে এসেছে। তখন এডট বিন্দুটা হচ্ছে এই বিন্দুর প্রতিবিম্ব। যে ঘটনাটা ঘটে কোথায়? আয়না, দর্পণ। দর্পণের সামনে আমরা যখন দাঁড়াই এই ঘটনাটাই ঘটে। বুঝা? এখন এই যে সমতল দর্পণের প্রতিবিম্ব সৃষ্টি হলো, সমতল দর্পণের প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কিছু বৈশিষ্ট্য আছে। প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, কতটা দূরে তৈরি হবে, তাদের কীরকম দেখতে হবে, কত বড় হবে, কতটা ছোট হবে, তারা উল্টে যাবে কিনা নাকি সোজা থাকবে, এরকম নানা রকম বৈশিষ্ট্যের আমাদেরকে সম্মুখীন হতে হবে। কি বললাম?
তাহলে এই যে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হিসাবে, তা ধরো আমি 1 নম্বর বৈশিষ্ট্য বলছি, এখানটা আমি লিখছি, আমি প্রতিবিম্বের সমতল দর্পণে যে প্রতিবিম্বগুলো গঠিত হচ্ছে তার বৈশিষ্ট্য হিসাবে 1 নম্বর পয়েন্ট লিখছি, বস্তুটি দর্পণ থেকে ঠিক যতটা দূরে অবস্থান করছে, প্রতিবিম্বটিও দর্পণ থেকে ঠিক ততটা দূরেই অবস্থান করবে। কি বললাম? বস্তুটা দর্পণ থেকে যতটি দূরে থাকছে, প্রতিবিম্বটিও দর্পণ থেকে ঠিক ততটা দূরেই থাকবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই যে এই বস্তুটা দর্পণ থেকে আমি বললাম 20 সেন্টিমিটার দূরে আছে, অর্থাৎ এবি যে দূরত্বটা এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তখন এবিটা এখানে কি দূরত্ব? বস্তু দূরত্ব। ওকে, তাহলে এর যে প্রতিবিম্বটা তৈরি হবে, অর্থাৎ এখান থেকে এই যে দূরত্বটা যাবে বি থেকে এ ডট, এটাও কিন্তু হবে 20 সেন্টিমিটার। কি বললাম? বুঝে গেছে? তাহলে দর্পণ থেকে বস্তু যতটা দূরে হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই হবে। 2 নম্বর পয়েন্ট হিসাবে আমরা বৈশিষ্ট্যের একটা কথা উল্লেখ করতে পারি। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, রশ্মিগুলো কি একটা বিন্দুতে মিলিত হয়েছে? কি মনে হয়? ছবিটাতে দেখো, দেখো বলো, তোমার নিজেদের মধ্যে প্রশ্ন করো যে রশ্মিগুলো কি আদৌ একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে? হয়নি। তাহলে স্যার এখানে কি হলো? মিলিত তো হয়েছে না, আমরা এটাকে বর্ধিত করেছি, ওর জন্য ডটের লাইন দিয়ে দেখিয়েছি। এখানে আমরা বিন্দুগুলোকে একটা জায়গায় বর্ধিত করার ফলে তারা মিলিত হয়েছে, অর্থাৎ এটা কাল্পনিক হবে। তাহলে যেহেতু একটা বিন্দুতে মিলিত হয়নি, সেই কারণে এটা কিন্তু অসৎ বিন্দু। আমরা সংজ্ঞা থেকে আগে যেটা জেনে এসেছি, যদি আলোকরশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়ে যেত তাহলে কিন্তু এটা হতো সৎবিম্ব। যেহেতু এক বিন্দুতে মিলিত হয়নি, তাহলে 2 নম্বর পয়েন্ট হিসাবে এটা বলতে পারি অসৎ বিম্ব তৈরি হবে। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, এটা আমার বলার কোনো অপেক্ষা থাকে না, তোমরাই বলতে পারবে। তোমরা যেমন দর্পণের সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে থাকো, একটা কিছু ঘটনা ঘটে যেটা উল্টো লাগে। কি? উপর নিচে উল্টো লাগে না পাশাপাশি উল্টো লাগে? পাশাপাশি উল্টো লাগে, তাই তো? দেখবো আমরা যখন বাঁ হাত চলবো তখন ডান হাতে দেখা মনে হয়, ওই যখন ডান হাত চলবো মনে হয় যেমন বাঁ হাত। তাহলে এই যে পাশাপাশি যে উল্টে যাচ্ছে, উল্টোনো দু রকম, একটা উপর নিচে উল্টোতে পারে। যেমন ধরো আমি চকটা ধরছি, এটাকে এভাবে আছে, আয়না হয়তো দেখলে এভাবে, কিন্তু না, এইটা হলে উপর নিচ পরিবর্তন হয়ে যাবে, কিন্তু দর্পণের ক্ষেত্রে কি হয়? পাশাপাশি পরিবর্তন হয়। সেই জন্য এক্ষেত্রে আমাদের যেটা ঘটে সেটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। কি বললাম? বোঝা গেছে? পার্শ্বীয় পরিবর্তন। এটা সম্বন্ধে ডিটেলস আমরা নেক্সট ক্লাসে পড়ব। ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট হিসাবে আমরা বৈশিষ্ট্য কি আসতে পারি? দেখো এক্ষেত্রে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমাদের তো এমন হয় না যে মাথাটা নিচে পাটা উপরে, না, শুধু উল্টে যায় কোন দিকটা? পাশাপাশি মনে হয় চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে উপন্যাসটা সমান থাকছে, সেই কারণে আমাদের এখানে যেটা পাবো সেটা কি হবে? সমশীর্ষ। আমি প্রথমেই বলেছি, সোজা হলে সেটাকে বিজ্ঞানের ভাষায় বলবো সমশীর্ষ, আর উল্টো হলে সেটাকে বিজ্ঞানের ভাষায় বলবো অবশীর্ষ। তাহলে এখানে যে প্রতিবিম্বটা পাবো সেটা হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব। বোঝা গেল? বেশ, এরপর আমরা এই যে ধারণাটা পেলাম, এটা থেকে আমি একটা কোশ্চেন দিচ্ছি যেটা তোমাদের টাস্ক থাকে। ঠিক আছে? বিষয়টা কি না, আমরা একটা বৈশিষ্ট্য সমতল দর্পণের বৈশিষ্ট্য হিসাবে বলেছি যে একটি বস্তু দর্পণ থেকে ঠিক যতটা দূরে থাকবে তার প্রতিবিম্বটা দর্পণ থেকে ঠিক ততটা দূরে অবস্থিত হবে।
সেটার উপর নির্ভর করে আমরা একটা কোশ্চেন দিচ্ছি। সমতল দর্পণের সামনে একটা বস্তু রাখা আছে, যে বস্তুটা দর্পণ থেকে আমি বলুন 10 সেমি দূরে অবস্থিত। দর্পণ থেকে 10 সেমি দূরে সমতল দর্পণের সামনে, দর্পণ থেকে 10 সেমি দূরে একটি বস্তু রাখা আছে। ঠিক আছে, এইটা থেকে আমি 3টে কোশ্চেন নিচ্ছি। প্রথমত, বস্তু থেকে দর্পণের দূরত্ব কত হবে? বস্তু থেকে দর্পণের দূরত্ব কত হবে? সেকেন্ড কোশ্চেন, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 3 নম্বর, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? দেখা গেছে আমরা এতক্ষণ যেটা করলাম সেটা থেকে আমার এই প্রশ্নের উত্তরগুলো কি আসে। তাহলে আমার যে প্রশ্নটা দিচ্ছে সে অনুযায়ী আমি একটা ছবি আঁকছি, রাফ একটা ডায়াগ্রাম আঁকছি। ধরো এটা একটা দর্পণ, ওকে। বলছে সমতল দর্পণের সামনে দর্পণ থেকে 10 সেমি দূরে একটি বস্তু রাখা আছে। তাহলে দর্পণ থেকে এখান থেকে এটা 10 সেমি দূরে একটা বস্তু আছে, এই একটা বস্তু, এটা হচ্ছে 10 সেমি। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে বস্তু থেকে দর্পণের দূরত্ব কত হবে? তাহলে ছবিটা আমি এখানে আছি, এখান থেকে আমি ছবি, ওকে। এটা হচ্ছে আমাদের দর্পণ। আমার বলেছে 10 সেমি দূরে একটা বস্তু আছে, তাহলে এখান থেকে 10 সেমি দূরে এই একটা বস্তু ধরেছি, এটা হচ্ছে 10 সেমি দূরে। এরপর আমি প্রশ্নগুলো চলে আসি। 1 নম্বর কোশ্চেন দিচ্ছে বস্তু থেকে দর্পণের দূরত্ব কত? মানে বস্তু এটা, দর্পণের দূরত্ব কত? 10 সেমি। একটা উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? তাহলে আমরা তো প্রতিবিম্বের বৈশিষ্ট্যতে, সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় তার বৈশিষ্ট্যতেই আমরা পড়েছি যে দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে দর্পণ থেকে প্রতিবিম্ব ততটাই দূরে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটা যখন দর্পণ থেকে 10 সেমি দূরে অবস্থান করছে, তাহলে এক্ষেত্রে যে প্রতিবিম্বটা হবে সেও ঠিক এখান থেকে এইদিকে 10 সেমি দূরে অবস্থান করবে। তাহলে 2 নম্বর যে কোশ্চেনটা বলেছি, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? এটা দর্পণ, তার থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 10 সেমি হবে, ওকে। নেক্সট কোশ্চেন, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব। এতক্ষণ তো আমরা দেখলাম দর্পণ থেকে বস্তু, আবার দেখলাম দর্পণ থেকে প্রতিবিম্ব। এখন হচ্ছে বস্তু থেকে প্রতিবিম্ব এর দূরত্ব কত হবে? তাহলে কত হবে? ছবিটা দেখে বোঝা যাচ্ছে, এই দিকটায় 10, আবার এখানে 10, তাহলে এখানে হলো 10 + 10 = 20 সেমি, ওকে। তাহলে এরকম অঙ্ক করতে পারে। এবার আমরা একটা ছোট্ট জিনিস দেখব, যেটা হচ্ছে প্রতিসরণ, প্রতিবিম্বের প্রতিসরণ।
প্রতিবিম্বের প্রতিসংখ্যা প্রতিবিম্বের সরণ, প্রতিবিম্বের সরণ ঘটছে। কি ঘটনাটা ঘটছে দেখা যায়, এটাই হচ্ছে আমরা এটা দেখলাম কি একটা সমতল দর্পণ কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি, তার থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। এবার দেখব যে একটা দর্পণেতে কোনো একটা প্রতিবিম্বের সরণ কিভাবে ঘটে। প্রতিবিম্বের সরণ, প্রতিবিম্বের সরণ দেখো, এটা আমরা একটা সমতল দর্পণ ধরেছি।